জেজুইটদের সকল রাজা বা মোনার্কদেরকে নিয়ে কোনো সমস্যা ছিল না, তাদের সেই রাজাদের নিয়ে সমস্যা ছিল যারা তাদের বিরোধিতা করেছিল। জেজুইটদের ব্যাপারে যারা পদক্ষেপ নিত এবং তাদের বিরোধিতা করত তাদেরকেই জেজুইটরা হত্যা করত। এজন্য ইজিপ্টে নেপোলিয়নের মাধ্যমে মামলুকদেরকে হত্যা করা হয়। আমি গতবারও দ্য কংগ্রেস অফ ভিয়েনাতে জেজুইটদের ভূমিকার কথা বলেছিলাম। যারা জেজুইটকে চেনেন না বা বুঝতে পারছেন না এরা কারা, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দাজ্জাল সিরিজের ভিডিওগুলো দেখে আসবেন। এই মিটিংয়ের জাস্ট 1 মাস আগেই জেজুইটরা পুনরুজ্জীবিত হয়ে উঠেছিল, আর তাদের নেতৃত্বে ইউরোপের সকল রাজা ভিয়েনাতে এই সম্মেলনে একত্রিত হয়, মূলত ইউরোপকে পুনরায় সাজানোর জন্য, তাদের শক্তিকে সামঞ্জস্যতা দিয়ে ইউরোপকে যুক্ত করার পরিকল্পনা নিয়ে। অথর বার্ক মাকাটি, যিনি আব্রাহাম লিঙ্কনের অ্যাসাসিনেশন সম্পর্কে বই লিখেছিলেন, তিনি বলেন এই সম্মেলন এবং আরও বাদবাকি সিক্রেট মিটিংগুলো গভর্নমেন্টদের বিরুদ্ধে ব্ল্যাক কনস্পিরেসি করার জন্য। ব্ল্যাক কনস্পিরেসি অর্থাৎ জঘন্য ষড়যন্ত্র। 18শো শতাব্দীর নেপোলিয়ন বোনাপার্টের ইউরোপের যুদ্ধ রাশিয়াতে যখন জাস্ট শেষ হয়েছিল, পৃথিবীর সমস্ত রাজা অস্ট্রিয়ার ভিয়েনাতে একত্র হয়, যা সংগঠিত করে ক্লেমেন্স ভন ম্যাটারনিশ, অস্ট্রিয়ার ফার্মার মানে সাবেক ফেডারেল মিনিস্টার, যাকে রিকনস্ট্রাক্টর অফ ইউরোপ বলা হয়, মানে ইউরোপকে সে পুনর্গঠন করেছে। রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্সও সেখানে গিয়েছিল। তারা সবাই সেখানে ছিল পৃথিবীতে বড় একটি সমস্যার সমাধান করার জন্য, অথবা বড় একটি পদক্ষেপ নিতে। সারা পৃথিবী জুড়ে এমন গভর্নমেন্ট ছিল যারা নিজস্ব নীতি নৈতিকতা দিয়ে দেশ পরিচালনা করত। সাধারণত এমনটাই হওয়ার কথা যদি আপনি সব কয়টা দেশকে তাদের মতো ছেড়ে দেন তাদের হালতে। সুতরাং ইউরোপের রাজারা, পোপ পায়াস দ্য 7th এবং পুনরুজ্জীবিত জেজুইট অর্ডার একসাথে মিলে আলোচনা করে যে আমরা যদি এই মুক্ত গভর্নমেন্টগুলোকে ধ্বংস না করি, তাহলে তাদের নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আমাদেরকে ধ্বংস করবে। সুতরাং ওরা সিদ্ধান্ত নেয় পৃথিবীর মধ্যে কোনো মুক্ত চিন্তার মুক্ত গভর্নমেন্ট থাকবে না। তখন যদিও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের এই পরিকল্পনার মধ্যে পুরোপুরিভাবে সামিল ছিল না, যার কারণে ইটালির ভেরোনা শহরে 8 বছর পর আরেকটি মিটিং ডাকা হয় আমেরিকার ব্যাপারে আলোচনা করতে এবং সেই একই ফ্রি গভর্নমেন্টের বিরুদ্ধে পরিকল্পনা করতে। একজন উত্তরসূরি হিসেবে 25শে এপ্রিল 1916 সনে আমেরিকার সাবেক সেনেটর রবার্ট এল ওয়েন কংগ্রেসের এই রেকর্ডে হাত দেয়, যেখানে ইউরোপের রাজাদের গোপন চুক্তিটি ছিল। পোপ পায়াসের আন্ডারে থেকে ইউরোপের রাজারা নিজেদেরকে হোলি অ্যালায়েন্স বলতো, মানে বাংলায় বলতে গেলে পবিত্র জোট আর কি। কারণ পোপের আন্ডারে থেকে তো তারা নিজেদেরকে খুবই পবিত্র মনে করত, যেহেতু ধর্মীয় ব্যাপার স্যাপার আছে। বইটিতে লেখা আছে, প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থার অবসান ঘটাতে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যবহার করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে পারস্পরিকভাবে জড়িত। কংগ্রেস অফ ভিয়েনাতে পৃথিবীর যত ক্যাথলিক রাজা ছিল এবং ভ্যাটিকানের মধ্যে একটি চুক্তি হয় মুক্ত স্বাধীন গভর্নমেন্টের যে আইডিয়া সেটিকে ধ্বংস করার। দ্যাট মিন্স যতগুলো গভর্নমেন্ট সারা দুনিয়ায় রয়েছে তাদের সবাইকে এই ভ্যাটিকানের পোপদের আন্ডারে চলতে হবে। সেই জন্য ক্লেমেন্স, পোপ পায়াস দ্য 7th এবং জেজুইটরা সিদ্ধান্ত নেয়, ঐক্যমত হয় যে বেশি বেশি করে বাইরের দেশ থেকে তাদের লোক, তাদের এজেন্ট আমেরিকায় পাঠাবে। আমেরিকাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে হলে তাদের বেশি বেশি সেখানে ইমিগ্রেন্টসদেরকে পাঠাতে হবে। এবং সেই সনটি ছিল খুবই সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বরের 22 তারিখের 1822-এ। নভেম্বর হলো 11তম মাস এবং 2টা 22 এই সনের মধ্যে তারিখের মধ্যে আছে, কারণ সিক্রেট সোসাইটির মেম্বাররা জ্যোতির্বিদ্যাকে অনুসরণ করে সংখ্যাকে খুবই মান্য করে, তাই 11, 22, 33 এগুলো তারা ব্যবহার করে থাকে হরহামেশাই। কংগ্রেসের ওই ট্রিটি পড়ার পরে আমেরিকান সাবেক সেনেটর ওয়েন্স একটি স্টেটমেন্ট দেয়। আমেরিকার প্রজাতন্ত্রের সরকারকে দমন করার জন্য ভেরোনার গোপন চুক্তির অধীনে হুমকি হল মনরোর মতবাদ। জেমস মনরোর মতবাদ ছিল যে ইউরোপিয়ানদের কোনো কলোনাইজেশন আমেরিকায় হবে না। ইউরোপিয়ান ইমিগ্রেন্টসদের আমেরিকায় প্রবেশের ব্যাপারে বিরোধিতা করেছিলেন তিনি। এটি হল মনরোর মতবাদ। এই গোপন চুক্তি রাজতান্ত্রিক সরকার এবং মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রিয় সরকারের মধ্যে
দ্বন্দ্বকে স্পষ্টভাবে তুলে ধরে এবং বড় গভর্নমেন্ট যার অ্যালায়েন্স বেশি তার সাথে ছোটখাটো গভর্নমেন্ট যার অ্যালায়েন্স কম বা ক্ষমতা কম তাদের মধ্যেকার দ্বন্দ্ব তৈরি করে। ভিয়েনা এবং ভিরোনার উভয়ের সম্মেলনে একজন ইংলিশ স্টেটসম্যান ছিলেন ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম বার্কে ম্যাকার্টির আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা এই কিতাবে উল্লেখ করা আছে যে জর্জ ক্যানিং আমেরিকান গভর্নমেন্টকে তখন এ ব্যাপারে সতর্ক করেছিল যে আমেরিকাকে নিয়ে এই সম্মেলনগুলোতে কি প্ল্যান প্রোগ্রামিং করা হয়েছে। আমেরিকার স্টেটসম্যান জন কুইন্সি অ্যাডামসকে ক্যানিং একটি বার্তা পাঠায়। সে বলে ইউরোপের রাজারা পোপ এবং জেজুইট আমেরিকাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। সে এই বার্তা তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরোকে পাঠায়। জেমস মনরো এই তথ্যটি নেয় এবং আরেকটি চিরকুট লেখে যা সে ফর্মার প্রেসিডেন্ট থমাস জেফারসনকে পাঠায় যে তখনও জীবিত ছিল। টম জেফারসন প্রতি উত্তরে জানায় যে আমাদের যা কিছু করা প্রয়োজন আমরা তাই করব এই হোলি অ্যালায়েন্স এবং মোনার্কদেরকে রুখে দিতে। হোলি অ্যালায়েন্স মানে পোপ, জেজুইট এবং ইউরোপের রাজারা। সে বলে আমি জাতির অধিকারের নৃশংস লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ঘোষণা করার একটি সুযোগ ছাড়তে চাই না অন্যের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপের কারণে, যা নেপোলিয়ন বোনাপার্টের মাধ্যমে শুরু হয়েছিল এবং এখন সমানভাবে আইনহীন জোট দ্বারা অব্যাহত যারা নিজেদেরকে পবিত্র জোট দাবি করে। এই সম্মেলনগুলোর প্রতিফল হিসেবে জেমস মনরো ইউনিয়নের ডাক দেয় এবং তার এই মতবাদকে মনরো ডক্টরিন বলা হয়। সে ইউরোপিয়ানদেরকে বলেছিল তোমরা তোমাদের জায়গায় থাকবে, নিজেদের যুদ্ধ নিজেরা লড়বে এবং আমরা আমেরিকানরা আমাদের দেশ দেখে নেব বা আমাদের সমস্যাগুলো নিজেরাই মেটাবো। তোমরা যদি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বা আমাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করো তাহলে এটিকে আমরা যুদ্ধের একটি সংকেত হিসেবে ধরব বা বিবেচিত করব। সুতরাং এই আমেরিকাকে তাদের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে তাদের কাজে লাগানোর জন্য ব্যবহার করার জন্য পোপ এবং জেজুইট অর্ডারের হাত ছিল, সিক্রেট সোসাইটির হাত ছিল, এ সম্পর্কে আমরা কেউই জানি না। পাঠ্যপুস্তকে এই সম্পর্কে জানা যায় না, কিন্তু মনরো ডক্টরিন মূলত এদের বিরুদ্ধেই লেখা হয়েছিল। এরপর 1825-এ জেজুইটরা শেরি ইটালিতে আরেকটি সম্মেলন ডাকে। উল্লেখযোগ্য 13 জন জেজুইট সেখানে উপস্থিত ছিল এবং তাদের কিছু গোপন কথা একজন শুনে ফেলেছিল। The world now stands as one. A year and a half ago in Germany, I said that our goal was a Europe whole and free. সিক্রেট বিল্ডার অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে এই পেজে অবশ্যই যোগাযোগ করুন। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন পরবর্তী এপিসোড দেখার জন্য। That came to this world, Prophet Isa alayhi salam, Prophet Musa alayhi salam, Ibrahim alayhi salam, all of the prophets, they all spoke something about the Dajjal. But our Prophet Muhammad sallallahu alayhi wasallam, who was the last prophet, he spoke about a Dajjal more in detail than any other prophet that has ever spoken about him.